আমন্ত্রণ প্রত্যেককে টিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে যে সংগঠিত যে হামলা হয়, সেই হামলাকে কেন্দ্র করে উপমহাদেশের দুই পারমাণবিক শক্তির অধিকারী দেশ ভারত ও পাকিস্তান, যাদের মধ্যে উত্তেজনার সূত্রপাত ঘটেছে, আমরা দেখেছি, যেটি আজকে গণমাধ্যমের শিরোনাম হয়েছে প্রায় প্রতিটি দেশে এবং বিদেশে। ভারত পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা করে সেটি দৃশ্যমান যেমন হয়েছে, পাশাপাশি পাকিস্তানও সেটি প্রতিহত করতে চেয়েছে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় পাক ভারত উত্তেজনা, ভূ রাজনৈতিক সমীকরণ। এ বিষয়ে আলাপ করার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জনাব আবু রুশদ, সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নাল, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান, নিরাপত্তা ও ভূ রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো আমরা একটু দেখে আসব। যুদ্ধে জড়ালো ভারত পাকিস্তান, দুদেশের 85 জনের মৃত্যু। দিল্লির আক্রমণে 4 সহযোগী সহ জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত। 5টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসলামাবাদের। ভারতের হামলার প্রতিশোধের ঘোষণা ইসলামাবাদের। জঙ্গি আস্তানায় আক্রমণের দাবি দিল্লির। পাকিস্তানের সব বিমানবন্দরের কার্যক্রম স্থগিত। দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবো না ভারত পাকিস্তান, অভিমত বিশ্লেষকদের। বড় ধরনের প্রস্তুতি নেই কারো। বাংলাদেশের আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্তের আশঙ্কা। সীমান্তে নিরাপত্তা জোরদার। যুদ্ধ পরিস্থিতিতে উপদেষ্টাদের জরুরি বৈঠক। দুদেশকে সংযত আচরণের তাগিদ। শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের। সংঘাত কারো জন্যই কল্যাণকর নয়, জামায়াতের আমির। এবং নির্বাচন বিলম্বিত হয় এমন কোন সংস্কারে হাত না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপির। ডিসেম্বরের মধ্যে ভোটের দাবি দলটির নেতাদের। আমরা শিরোনাম দেখছিলাম, এবারে মূল আলোচনায় যাব এবং প্রথমেই মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আমাদের যে আজকের আলোচ্য বিষয় পাক ভারত উত্তেজনা এবং ভূ রাজনৈতিক সমীকরণ। কথাটি বলছি এ কারণে যে আমরা পাক ভারতের তো বলা হচ্ছে যে ঘোষিত অঘোষিত বিভিন্ন যুদ্ধ আছে, কিন্তু সেই যুদ্ধে মিত্রের যে পরিবর্তন বিভিন্ন সময়ে, ঠিক 2019-এ সম্ভবত সর্বশেষ যে অবস্থাটি তৈরি হয়েছিল পাক ভারত সীমা উত্তেজনা, সেখানেও যুক্তরাষ্ট্রের যে রোল ছিল, চীনের যে ভূমিকা ছিল, পরবর্তীতে এসে 2020-এ চীনের সংঘাত জড়িয়ে যাওয়ার কারণে ভারতে সমীকরণগুলো একটু চেঞ্জ হয়েছে মনে হয়। এবং একেবারে লেটেস্ট যদি বলি যে ট্রাম্পের যে শুল্ক নীতি, তাতে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন, সেগুলো এই পাক ভারত উত্তেজনার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লেষণা। সার্বিকভাবে প্রেক্ষাপট নিয়ে আপনার আলোচনা শুনব। আপনার কথাটা একটু মাঝখানে কেটে গেল, তো আপনি যে ভূমিকা দিয়েছেন তার থেকে আমি বলছি। আপনাকে সালাম, শুভেচ্ছা, এবং আলোচকবৃন্দ আপনাদেরকে সালাম জানাচ্ছি, এবং সর্বোপরি দর্শক শ্রোতাদেরকে সালাম জানাচ্ছি। আজকের এই বিষয়টা আপনারা বেছে নিয়েছেন, আপনাদেরকে মোবারকবাদ। যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় শুধু উপমহাদেশ প্রেক্ষাপটে না, এটা বৈশ্বিক প্রেক্ষাপটেও খুব গুরুত্বপূর্ণ, কারণ দুই প্রতিদ্বন্দ্বী তারা পারমাণবিক শক্তির অধিকারী। সুতরাং পারমাণবিক দুই শক্তিধর দেশ ইতিপূর্বে কোনোদিনও সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়নি। এখন পাকিস্তান এবং ভারতের যে বৈরী মনোভাব এবং যে বৈরী পরিবেশে তারা পাশাপাশি দেশে অবস্থান করছে, সেটার শুরু 1947 সালের
ব্রিটিশ কর্তৃক বিভাজিত উপমহাদেশ থেকে, সেখান থেকেই শুরু। এরপরে কাশ্মীরের একটা অংশ পাকিস্তানের যে সমস্ত নেতা ছিল তাদের সম্মতি ছিল, কারণ পাকিস্তান রাষ্ট্র গঠনের সময় কাশ্মীর, PAK, কাশ্মীর ওয়াজ পার্ট অফ দি পাকিস্তানের যে নাম সেখানে কাশ্মীরের কেও ছিল, রাইট, যেমন পাঞ্জাবের পি, বেলুচিস্তান, এরকম কাশ্মীরেরও কে। রাইট। সুতরাং এটার পাকিস্তান রাষ্ট্র গঠনের মধ্যেই কাশ্মীরের অস্তিত্ব নিহিত রয়ে গেছে, রাইট, ঐতিহাসিকভাবে। এরপরে যে যুদ্ধটা হলো, কিন্তু সমস্যা যেটা হলো, যেটা নাগরিকরা বেশিরভাগ হচ্ছে মুসলমান ধর্মাবলম্বী আর রাজা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, এবং এইভাবে ব্রিটিশ উপমহাদেশ বিভক্তি হওয়ার সময় এই রাজা এক সম্প্রদায়ের আর প্রজা অন্য সম্প্রদায়ের, এটার থেকে মূল সমস্যার সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। হায়দ্রাবাদ গেছে, পরে সিকিম গেছে, আর কাশ্মীর তো সেই 1948 সাল থেকে। তো কাশ্মীর নিয়ে এই পটভূমিটা আমার একটু দর্শকদের একটু জানাচ্ছি অল্প সংক্ষেপে। এটা হচ্ছে এ পর্যন্ত 4টা যুদ্ধ হয়েছে যদি কার্গিলকে আমরা ধরি। তার আগে 1948-49 সাল, তারপরে 1965 সাল, 1971, যদি 1971-এর মূল যুদ্ধ ছিল পূর্ব পাকিস্তান, তখনকার পূর্ব পাকিস্তান বর্তমানের বাংলাদেশ, কিন্তু কাশ্মীরেও যুদ্ধ হয়েছিল। সো যুদ্ধের আর 1999 সালে আবার একটা কে বলে ব্যাটল অফ কার্গিল, কে বলে কার্গিল ওয়ার, এটা বিভিন্ন নাম আছে। তবে থেমে থেমে ক্ষণে ক্ষণে দুই দেশের মধ্যে গোলা বিনিময় হয়। একটা মজার কথা আপনাদের, এটা দুঃখজনক কিন্তু ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে পাকিস্তানের একজন ইন্ডিয়ান সৈনিককে ধরে নিয়ে গেছিল, তারা মাথা রেখে দিয়েছে, বডি ফেরত দিয়েছে। তো এই একটা উদাহরণ আমি কেন টানলাম, যে এইটাতে দুই দেশের মানে সহিংসতা বা কি ধরনের নিজেদের মধ্যে দ্বন্দ্বের একটা বহিঃপ্রকাশ। তাছাড়া যে কাশ্মীর নিয়ে আমরা কথা বলছি, যেটা এই সমস্যার মূল সূত্র, সেটাতে আবার সেই মূল কাশ্মীরটা 3 ভাগে বিভক্ত: পাকিস্তান অংশ, ভারত অংশ, এবং কিছুটা আছে চীনের অংশ। সুতরাং এখানে 3 দেশেরই নজর আছে, স্বার্থ আছে। এখন সর্বশেষ যেটা হচ্ছে যে চীন এবং পাকিস্তান সেই 2019 সালে যে ভারত আক্রমণ করেছিল, বিমান আক্রমণ করেছিল, তো তারপরে থেকে পাকিস্তান এবং চীনের একটা সমন্বিত যুদ্ধ ব্যবস্থা, যোগাযোগ এবং অস্ত্র সরঞ্জামাদি এমন ভাবে বিন্যাস করা হয়েছে যাতে পাকিস্তানের উপরে আক্রমণ হলে যেন চীনের সহযোগিতা সম্ভব হয়। এই যে 5টা বিমান ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে, 5টা 6টা বা কেউ বলছে 3টা, সেখানে চীনের অত্যাধুনিক একটা ইয়ার টু গ্রান্ড মিসাইল বা ইয়ার টু ইয়ার মিসাইল তারা সরবরাহ করেছে। এখন এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে সমস্ত দেশ অস্ত্র উৎপাদন করে তারা নিজেরা নিজের যুদ্ধে না জড়ায় তারা কি করে, তৃতীয় একটা পক্ষের মাধ্যমে এই যুদ্ধাস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করে। আমি আজকেই দেখলাম যে JF-17, যেটা চীন এবং পাকিস্তানের যৌথ উৎপাদন, এবং ব্লক 3, তাদের শেয়ার প্রাইস বেড়ে গেছে, কারণ এই সাম্প্রতিক সংঘর্ষে এই বিমানের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এটা গেল পটভূমি। এখন দুই দেশেরই এই কাশ্মীর বা পাকিস্তান ভারতের দ্বন্দ্বটা জনমানুষ, রাজনীতিবিদ, সমরবিদ সবারই একটা আকর্ষণের বিষয়। এবং মজার ব্যাপার হচ্ছে যে যখনই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের মুখোমুখি হয়, যুদ্ধ করে, তখন তাদের আভ্যন্তরীণ সমস্ত বিবাদ ভুলে দুই দেশই
এক কাতারে দাঁড়ায় যায়, তখন সরকারের পক্ষে সবাই চলে যায়। রাইট, রাইট। তো সর্বশেষ যেটা হলো, তাতে আপনার দেখা যাচ্ছে যে এই যে পেহেলগ্রামে যে আক্রমণটা হচ্ছে, এখানে 15 জন ভারতীয় সৈন্য নিহত, 26 জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে, তার ভিতরে 15 জনই হচ্ছে মুসলমান। বিভিন্ন দেশে, ভারতের বিভিন্ন অঞ্চলে তারা আছে। কিন্তু অপারেশনের নাম সিঁদুর। সিঁদুর, রাইট। তো এখন সিঁদুর কার কপালে দিল সেটা তো আমরা জানি না। সিঁদুর হয়েছে এই জন্য ওখানকার যে একজন লেফটেন্যান্ট, সে নববিবাহিত ছিল এবং সে হানিমুনে যাওয়ার পরে তার ওয়াইফের যে সিঁদুর মুছে গেল, সেই চেতনা থেকেই সেটি করা হয়েছে। জি প্লিজ। রাইট, রাইট। তো শামসুর রহমানের সেই স্বাধীনতা কবিতার ওই লাইনটা, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। এখন এই 5টা বিমান বা 6টা বিমান ভূপাতিত হওয়ার ফলে এবং অন্যান্য আক্রমণের ফলে কয়জনের সিঁথির মুছে গেল জানি না, তবে বেশ কিছু হতাহত হয়েছে। পাকিস্তান পক্ষে সম্ভবত একটু হতাহত হয়েছে, কারণ সেখানে মসজিদ আক্রান্ত হয়েছে এবং ঘন জনবসতি এলাকায় তারা গোলা নিক্ষেপ করেছে। এখন চিন্তা হচ্ছে যে এটার মানে বিস্তৃতি কতদূর হবে। জি, আমরা এই বিষয় নিয়ে আরো আলাপ করবো, আপনার কাছে শুনবো। আমি একটু শুনে আসি, আমাদের আলোচক রয়েছেন জনাব আবু রুশদ, আপনার কাছেই যাচ্ছি। যে বিষয়টি আমরা বলছিলাম যে এখানে অন্যান্য সময়ের সাথে এবারকার পার্থক্যটি, উত্তেজনা হয়তো হয়েছে, যেটি মেজর আশরাফুজ্জামান বলছিলেন, সময় সময় উত্তেজনা হয়, ঘোষিত অঘোষিত গোলাগুলি হয়, কিন্তু যে চুক্তিগুলো ছিল, যেমন 1960 সালে সিন্ধু চুক্তি, 1972 সিমলা চুক্তি, ওই চুক্তিগুলোর উপর সে অর্থে খুব এফেক্ট পড়েনি। কিন্তু এবারকার ঘটনায় দেখা গেল যে সিন্ধু চুক্তির ব্যাপারটিতে যেমন স্থগিত করা হয়েছে, ঠিক একইভাবে পাকিস্তান হয়তো সিমলা চুক্তির ব্যাপারেও ভাবছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনবো। এটা আসলেই ঠিক, তবে এই দুই দেশ তো কতদিন পরপরই, কয়েকদিন পরপরই একটা কিছু ওয়ার্ম আপ করে, এবং এই জিনিসগুলা উৎপত্তি হয় আসলে ভারতের এখান থেকে। এরা কয়েক বছর পর পর, এই বিশেষ করে মোদী সরকার বা বিজেপি সরকার, একটি উগ্র সাম্প্রদায়িক সরকার ক্ষমতায় আসার পর থেকে, তারা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মানে ঢালাওভাবে একটা অভিযোগ করে বসে এবং একটা আক্রমণ, সার্জিক্যাল স্ট্রাইক, বিভিন্ন নাম দেয়, এগুলো করা শুরু করে। এটা আপনি তো 19 সালেও দেখেছেন, এর আগেও তারা করেছে, এরকম কন্টিনিউ হচ্ছে। মানে আপনি যেটা প্রশ্ন করেছেন, সিন্ধুর পানি চুক্তি, এটা জাতিসংঘের মাধ্যমে একটা স্বীকৃত একটা চুক্তি এবং দুই দেশ এটা মানতে বাধ্য। এটার যদি কোনো বরখেলাপ হয় তাহলে এটাকে যুদ্ধ ঘোষণা বলা চলে, কেউ যদি এটা ভঙ্গ করে। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন যে সিন্ধুর পানি বন্ধ হলেই যুদ্ধ। মানে এটা লাউড অ্যান্ড ক্লিয়ার, এবং এই যুদ্ধটা করা তখন লেজিটিমেট হবে। মানে এটা কোনো আর আপনাকে এটাকে অনৈতিক বা অবৈধ যুদ্ধ বলতে পারবেন না, এটা বৈধ যুদ্ধ হবে পাকিস্তানের পক্ষে। 2 নম্বর আসেন সিমলা চুক্তি। সিমলা চুক্তি তো 1972 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে স্বাক্ষরিত হয়েছিল। সেখানে অন্যতম একটি বিষয় ছিল ইন্দিরা গান্ধীর যেটা চাপ ছিল জুলফিকার আলী ভুট্টোর উপর, যে কাশ্মীরের সাথে যে পাকিস্তানি অধিকৃত কাশ্মীর, ভারতীয় অধিকৃত কাশ্মীর, এই দুটো কাশ্মীরের যে সীমানা, সেটাকে বলা হয়তো লাইন অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণ রেখা। সেটাকে তারা বলল যে না, এটাকে এখন থেকে আন্তর্জাতিক সীমানা হিসেবে পাকিস্তানকে স্বীকৃতি দিতে হবে। তো সেটা পাকিস্তান মেনে নিয়েছিল। এখন লাইন অফ কন্ট্রোল যদি থাকে, তাহলে কিন্তু আসলে একজন আরেকজনের মধ্যে খোঁচাখুচি করা বা ধরেন ছোটখাটো যুদ্ধ করা, ইনকারশন করা, এগুলাতে কোনো অসুবিধা হয় না এবং তারা করতে পারে। কিন্তু আন্তর্জাতিক সীমানা হলে আপনি যদি ভঙ্গ করেন, সেটা সর্বাত্মক যুদ্ধের রূপ নিতে পারে। এখন পাকিস্তান বলছে যে আমি এই চুক্তি মানব না, সিমলা চুক্তি মানব না। তাহলে কি দাঁড়ালো, যে তারা লাইন অফ কন্ট্রোল ভেদ করে সেই 1965 সালের যুদ্ধে যেমন পুঞ্চ এলাকায় তারা আগ্রাসন মানে চালিয়েছিল বা ওখানে গিয়েছিল, সেরকম করতে পারে। এবং এই যদিও আন্তর্জাতিক সীমানা এখন পর্যন্ত পাকিস্তান ভঙ্গ করেনি গত কয়েকদিনে, কিন্তু গত রাত্রে ভারত আন্তর্জাতিক সীমানাটা ভঙ্গ করেছে পাঞ্জাব এলাকায় মিসাইল ছোড়ার মাধ্যমে। এবং এই মিসাইল ছোড়ার মাধ্যমে যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, যে পাকিস্তান সম্ভবত হয়তো নিজেকে আগ্রাসী শক্তি হিসেবে দেখাতে চাচ্ছিল না, তার অপেক্ষা করছিল যে ভারত মারুক, আক্রমণ করুক, তারপরে আমি আমার নিজের দেশ রক্ষা করছি বা প্রতি উত্তর দিব, এই মানে যুক্তিটা তারা প্রতিষ্ঠিত করতে ইন্টারন্যাশনালি এই মেসেজটাই গেল। হ্যাঁ, গেছে। এবং এখানে পাকিস্তানের কিছু মানে প্লাস পয়েন্ট দাঁড়িয়েছে। সেটা কিভাবে, আপনি যেটা সংবাদ শিরোনামের মধ্যে বলছিলেন, যে এবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একদম খুব পিকুলিয়ার একটা ভূমিকা মানে দেখাচ্ছে। সেটা কিরকম, যে তাদের পররাষ্ট্রমন্ত্রী রুবিও উনি বলছেন যে পেহেলগামে যে পাকিস্তান এই ঘটনাটা ঘটিয়েছে, তার কোনো তথ্য প্রমাণ এ যাবৎ ভারত উপস্থাপন করতে পারেনি।
তার মানে ভারত এখানে মানে ভারতের ভাষ্যটা আমেরিকার কাছে এখনো গ্রহণযোগ্য নয়। এবং আজকে মিস্টার ট্রাম্প কি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন শেমফুল, মানে লজ্জাজনক, মানে তুমি লজ্জাজনক ভাবে একটা জায়গায় তুমি আক্রমণ করেছো। আচ্ছা, তারপরে আসেন যে আপনি চীনের কথাটা আমি বাদেই দেই, কেন চীন আর পাকিস্তান হচ্ছে খুব ঘনিষ্ঠ মিত্র। তুরস্কের কথা আসেন, 1965 সালের যুদ্ধেও তুরস্ক পাকিস্তানের সহায়তায় এসেছিল, এখনো তারা সেখানে আসছে। এই মানে এই যুদ্ধ খেলার শুরুর দিকে তারা তাদের কি বেশ কিছু সমরাস্ত্র পাঠিয়েছে, যন্ত্রাংশ পাঠিয়েছে, ড্রোন পাঠিয়েছে, মিসাইল পাঠিয়েছে, এবং তাদের একটি যুদ্ধ জাহাজ ফ্রিগেট সেটা এখন করাচি বন্দরে আছে। এবং আমি যতটুকু নিজস্ব সোর্স দিয়ে খবর পেয়েছি যে এই মানে 7 মে আপনার ইন্দোনেশিয়া এবং আজারবাইজানের প্রতিনিধিরা, তাদের যে ইসলামাবাদের স্থানীয় যে প্রতিরক্ষা উপদেষ্টা, তারা তাদের দেশের হয়ে পাকিস্তানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে এবং পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট মহলে তারা দেখা করেছে। এখন আজারবাইজানের সাথে পাকিস্তানের সম্পর্কটা অনেক গভীর কেন, যে এই কোভিডের মধ্যে যখন আজারবাইজান এবং আর্মেনিয়ার নগর্ণ কারাবাগ নিয়ে যুদ্ধ হয়, সেখানে আজারবাইজানের পক্ষে পাকিস্তানিরা যুদ্ধ করেছিল এবং সহায়তা করেছিল। সুতরাং আজারবাইজান সেই হিসাবে পাকিস্তানের কাছে ঋণী, এবং পাকিস্তানের কাছ থেকে J-17 থান্ডার বিমান তারা কিনেছে, তারা এক স্কোয়াড্রন কিনেছে। আর ইন্দোনেশিয়াও পাকিস্তানের অত্যন্ত পুরনো বন্ধু। এটা হয়তো অনেকেই জানে না যে 1965 সালে যুদ্ধের সময় ভারতের কোনো সাবমেরিন ছিল না, পাকিস্তানের সাবমেরিন ছিল গাজী, PNS গাজী। কিন্তু তারপরে যখন ফিল্ড মার্শাল আইয়ুব খান আপনার এয়ার মার্শাল আসগর খানকে পাঠিয়েছিলেন তার দূত হিসাবে চীনে এবং ইন্দোনেশিয়া যখন তিনি দেখা করেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণো তাকে বলেন যে তোমাদের কি সহায়তা দরকার, এবং তখন পাকিস্তান তাদের কাছে নৌবাহিনীর সহায়তা চেয়েছিল, এবং পাকিস্তানকে তারা সহায়তা করার জন্য 5টি সাবমেরিন রওনা দিয়েছিল। এবং যদিও যুদ্ধ ততদিনে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু সেই সাবমেরিনগুলো কিন্তু এসছিল পাকিস্তানের সমুদ্র সীমায়। সুতরাং এই গভীরতাগুলো আমাদেরকে দেখতে হবে যে কোন দিকে। আরেকটা দিক হচ্ছে যে এই উপমহাদেশে এখন আসলে ভারতের বন্ধু রাষ্ট্র কে, একটা সবচেয়ে বড় জিনিস। আপনি একই বাড়িতে থাকেন, আপনি হয়তো বড়, আপনার বাড়িটা বড়, কিন্তু আশেপাশে যে 5টা ঘর আছে সেই ঘরের কেউ আপনাকে সহ্য করতে পারে না, কারোর সাথে আপনার সম্পর্ক ভালো নেই, আপনি বড় হয়ে কি করবেন? আজকে তারা বলছেন যে এটা একটা মেসেজ নাকি ভারতের শত্রুদের বিরুদ্ধে। ভারতের শত্রু এখানে কে? বাংলাদেশ? ওরা কি বলতে চায় যে আমরা তাদের শত্রু? আমরা কিন্তু বলছি না। এখন তারা আজকে কি করেছে আপনি দেখেন, আমাদের এখানে 66 জন খাগড়াছড়ি দিয়ে আপনার ভারতীয় নাগরিক ঢোকার খবর পাওয়া গেছে, আবার রৌমারি দিয়ে 36 জনকে পুশিং করেছে। কেন আজকে? আমরা এটার কি ব্যাখ্যা দিই? সময়টা কেন আজকে? তারা কি মিন করতে চাচ্ছে? এবং ভারতীয় সোশ্যাল মিডিয়াতে আজকে আপনারা দেখতে পারেন তারা লিখছে, কতটুকু নির্লজ্জ হলে তারা লিখতে পারে যে কয়েকটা মিসাইল তো পাকিস্তানে মারা হয়েছে, কিছু কি বাংলাদেশে ভাগ দেওয়া যেত না? আমরা একটা ছোট রাষ্ট্র, আমরা যুদ্ধ করে পাকিস্তান ভেঙেছি মুসলমান হওয়ার পরেও। তাদের একটুকু লজ্জা করে না এরকম ভাষায় কথা বলতে? তারা তো বলছে। তো এইগুলো যদি আপনি সামগ্রিকভাবে নেন, তো ভারতের বন্ধুটা থাকছে কি? সে নিজেই তো শত্রুতা তৈরি করছে একটার সাথে, একটার পর একটা দেশের সাথে। কারোর সাথে তার সম্পর্কটা ভালো যাচ্ছে না। আপনি ভারত হয়তো আপনার এই যে কোয়াডের মেম্বার, কিন্তু আপনি লক্ষ্য করেন যে আপনার ভারতকে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কোনো মানে আপনাকে অ্যাটাকিং উইপন কিন্তু সরবরাহ করেনি। পাকিস্তানকে তারা অ্যাটাকিং উইপন সরবরাহ করে। কিভাবে? F-16 বিমান, এটা অ্যাটাকিং উইপন। আপনার ওদের কামান, অ্যাটাকিং উইপন। তারপরে ইলেকট্রনিক ওয়ারফেয়ার উইপন, অ্যাওয়াক্স। আর ভারতকে কি দিচ্ছে? আপনার হেলিকপ্টার, পরিবহন বিমান। এগুলো মানুষকে লক্ষ্য রাখতে হবে। ঢালাওভাবে আমাদের দেশে কিছু সমীকরণ করে ফেলা যে ভারতকে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কাউকেই মানে যুদ্ধের মধ্যে তারা হয়তো কিছু অস্ত্রপাতি বিক্রির মানে চেষ্টা করতে পারে, কিন্তু সেটা সীমিত। কেন? ওদের অস্ত্র বিক্রি করা খুব কঠিন, অনেক আইন কানুনের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু তারা কিন্তু এই জায়গায় প্রেসিডেন্ট ট্রাম্প তো বলেই দিয়েছেন যে এরা দুজন নিজেরা সমস্যার সমাধান করুক। মানে ওনারাও এগুলা দেখতে চায় যে এরা নিজেদের মধ্যে কি করে করুক। আমার কথাটা হচ্ছে যে বাংলাদেশি হিসাবে আমরা হয়তো বাংলাদেশের প্রসঙ্গে আসবো, আপনার কাছে শুনবো। আমি একটু শুনে আসি। ইউসুফ আছেন আমাদের সঙ্গে। যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এই যে পাক ভারত উত্তেজনা বলছি, এবং যে অপারেশন সিঁদুর, এখন অপারেশন সিঁদুর তো আমাদের বাংলাদেশে যেহেতু বলছেন আবুল, যে ছোট দেশ, এই দেশের জনগণ তাদেরও তো আবার সিঁদুরে মেঘ দেখলে একটা ভয় কাজ করে, এবং কাজ করার সঙ্গত কিছু কারণও আছে। সীমান্তের যদি দিকে আমরা তাকাই, সেক্ষেত্রে বঙ্গোপসাগরের ব্যাপারটি যেমন রয়েছে, পাশাপাশি চিকেন নেকের ব্যাপার রয়েছে, এই সব কিছু তো আমাদেরকে উদ্বিগ্ন করে। কি বলবেন? হ্যাঁ, অবশ্যই এটা একটা চিন্তার বিষয়। পাক ভারত যে
অলমোস্ট যুদ্ধ হয়তো বা হবে না, অলমোস্ট তারা যেরকম অ্যাক্ট Tension করছে create দুই করেছে। দেশ, এটা আমাদের জন্য একটা টেনশনের ব্যাপার। কিন্তু ভারত যেটা মনে হচ্ছে, তারা এই যে পেহেলগামে যে ঘটনাটা ঘটলো, তারা বললেন যে হিন্দু ট্যুরিস্টদেরকে হত্যা করা হয়েছিল। ওখানে আরও কিছু প্রশ্ন যেমন থাকে যে ওখানে কোনো সিকিউরিটি ছিল না ওই সময়, এবং এই ব্যাপারটা মোদি জানতেন, হ্যাঁ, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার উনি জানতেন, এবং কিছু কারণও আছে যে উনি জানতেন এটা তার কোথায় একটা যাওয়ার কথা ছিল, সেটা সে ক্যান্সেল করেছিল, এবং হঠাৎ করেই যে পাকিস্তানের উপর তারা দায়ভারটা দিয়ে দিল, এটা যুক্তিসঙ্গত হয়নি। মনে হচ্ছে যে একটা ডিপ স্টেট কোনো ষড়যন্ত্রের মধ্যে তারা একটা ভয় দেখাতে চাচ্ছে। এই যে আমার সমালোচক বললেন একটু আগে যে একটা মেসেজ দেয়, হ্যাঁ হ্যাঁ শত্রুদেরকে। হ্যাঁ শত্রুদেরকে, তো আর শত্রু তো ওনারা চারিদিকে শত্রু দিয়ে ঘেরাও, ইন্ডিয়া, বাংলাদেশ তাদের শত্রু, পাকিস্তান শত্রু, তারপরে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, হ্যাঁ চায়না তো আছেই বৃহৎ শক্তি। তো তারা চারিদিকেই শত্রু দিয়ে মানে ঘেরাও তারা আছেন। তো অতএব তারা যেটা মনে করছে যে ভয় দেখিয়ে এই ধরনের সবাইকে ভয়, আমরা একসাথে হলে ভারতেরই ভয় করতে হবে। আর আজকে যেটি বলছেন যে পুশিনের ঘটনা যেটি ঘটেছে, যেটা পুশিনের ঘটনা, ওইটা শুনলাম যে গুজরাট থেকে তাদেরকে বাই এয়ার তাদের ত্রিপুরা নিয়ে এসেছিল, তারপরে তাদেরকে বাংলাদেশে তারা পুশিন করলো, কয়েকজন 27 জন মনে হয় ইন্ডিয়ান। তো তাদেরকে রাখা হয়েছে মানবিকতার খাতিরে, তাদেরকে রাখা হয়েছে, কিন্তু এটার পিছনেও এই মানে একই টাইমে একই সময় এটা আসলেই হ্যাঁ সিগনিফিকেন্ট। তো আমরা ভারত যেটা মনে করে তাদের অনেক সক্ষমতা আছে, তাদের যুদ্ধজাহাজ বা তাদের রাশিয়ান ফ্রেঞ্চ যুদ্ধজাহাজ বা তাদের ক্ষেপণাস্ত্র, কিন্তু আজকে তো প্রমাণ হয়ে গেল তাদের সক্ষমতার কাছে পাকিস্তান কিভাবে তারা প্রিপেয়ার্ড ছিল এবং কিভাবে তাদের মানে ডিফেন্ড করলো নিজেদেরকে, সেটা তো প্রমাণ হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে এবং সেই সময় হয়তো জানতে চাইবো বাংলাদেশের আসলে কি ভূমিকা থাকবার কথা এই জায়গাগুলোতে। আমি একটু শুনে আসি মেজর আশরাফুজ্জামান, যে বেশ কিছু প্রসঙ্গ এখানে এসেছে। প্রথমত আমরা যেটি বলছি পারমাণবিক শক্তিধর দেশ, সেই জায়গায় আপনার কাছে মনে হয় কিনা যে পাকিস্তান যদি পারমাণবিক শক্তিতে বলিয়ান না হতো তাহলে আজকের যে অবস্থা সেটি ক্ষেত্রে খুব বিপর্যয়ের মুখে পড়তো, এটি একটি বিষয়। আর চীনের সম্পর্কের বিষয়টিও একটু বলবেন, কারণ চীনের আমরা বলেই থাকি এবং নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন তারাও বলেন যে যুদ্ধ যখন হয় তখন তো 3 বাহিনী ভার্সেস 3 বাহিনী, হয়তো সেনা, নৌ এবং বিমান তারা, কিন্তু এর পাশাপাশি চীনের সাইবার এবং স্পেস অন্যান্য যে যুদ্ধ এইগুলো রয়েছে, মেজার্সগুলো রয়েছে, সেগুলোর এগেনস্টে যে আসলে ভারত কতটা কি করতে পারছে বা পারবে, একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আপনি কিভাবে দেখছেন বিষয়গুলো? আপনাকে ধন্যবাদ। আমার কাছে আমি নির্মোহভাবে বিশ্লেষণ করে যেটা পেয়েছি, ভারতের আয়তন বড়, তাদের লোক সংখ্যা 1,40,00,000 140 কোটির মতো, যেটা চীনের সমান, সামান্য কম বেশি এরকম একটা হতে পারে। তো ভারত আমার মনে হয় নিজেদেরকে, তার যে সক্ষমতা, সে আপনি অর্থনীতি বলেন, বাণিজ্য বলেন, তো তার থেকে তারা নিজেদেরকে একটু বড় ভাবে, তার ফলে এর ভেতরে দাম্ভিকতা তৈরি হয়েছে। এখন এখানে আরেকটা জিনিস কাজ করে, দেখেন আমাদের দেশে এখন বর্তমানে যেটা হচ্ছে, আমাদের কল্পকাহিনী বানানো হয়েছিল না, আমাদের জিডিপির গ্রোথ, হাইয়েস্ট জিডিপি গ্রোথ 2 ডিজিট প্রায় ছুঁই অবস্থা। কারণ এই 2 ডিজিট কথাটা বেশিরভাগ আসছে চীনের অর্থনৈতিক উন্নতির সেখান থেকে। যাক, এখন চীন আপনার এখনো পর্যন্ত ভারত তারা হাইপারসনিক মিসাইল করছে, মিসাইল সক্ষমতা অর্জন করেছে, আবার তাদের পারমাণবিক শক্তি আছে। তো এখন পর্যন্ত তারা 3টা ডাইমেনশনের বেশি, অর্থাৎ
আর্মি, নেভি, এয়ারফোর্স এর বাইরে এখনো যেতে পারেনি। কিন্তু চীন বাই দিস টাইম যেটা কাজ করেছে, যে তাদের যুদ্ধটা এই তিনটা তো আছেই, তাদের সমরশক্তি আরো তিনটা জায়গায় বাড়িয়েছে। একটা হচ্ছে স্পেস বেসড অ্যাসেট, গ্লাইডার ভেহিকল দিয়ে আপনার জায়গা মতো লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। তারপর হচ্ছে আপনার এই যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এটা ইলেকট্রোম্যাগনেটিক মানে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে একটা নতুন ডাইমেনশন, এবং যেটাকে আপনার আমেরিকানরা পর্যন্ত খুব সমীহ করছে। আচ্ছা, আর একটা হচ্ছে আপনার এই যে সাইবার ওয়ারফেয়ার। আপনার মনে আছে এই কয়েক বছর আগে ওদের বেশ কিছু ভারতের আপনার বিদ্যুৎ কেন্দ্র ডিসেবলড হয়ে গেছিল। তো এই যে সক্ষমতা, এই সক্ষমতার ধারে কাছে ভারতের আসতে অনেক সময় লাগবে। আর এমনি সামরিক বাজেট যদি আপনি হিসাব করেন, প্রথমত হচ্ছে চীনের সামরিক বাজেটটা অন্যান্য দেশের মতো ওইভাবে ডিক্লেয়ার করা হয় না। তারপরও আমরা যতটুকু বিভিন্ন নথিপত্রে পাই সেটা হচ্ছে ভারতের 3 গুণ। এটা গেল হচ্ছে সামরিক বাজেট। আর হচ্ছে অর্থনৈতিক সক্ষমতার ধারে কাছেও ভারত নেই। সুতরাং একটা যুদ্ধ করতে গেলে, ওই পর্যায়ে আসতে গেলে তার অনেক বেশি সামর্থ্য দরকার। এখন যেটা হচ্ছে, চীনের সাথে ভারতের স্থল সীমান্ত হচ্ছে আপনার 3440 কিলোমিটার, সেটা লাদাখ থেকে শুরু করে এদিকে অরুণাচল পর্যন্ত। কারণ চীন যেটা করে, একবার লাদাখে গোতা মারে, একবার সেন্ট্রাল সেক্টরে। আপনার মনে আছে ভুটানের ওখানে ওই যে ভুটানের রাইট, সো ওটা আবার এদিকে অরুণাচল, যেটাকে তাদের তিব্বতের দক্ষিণাংশ মনে করে। সো পুরা জায়গাটাই বিস্তৃতি হয়ে গেছে। এখন আবার হিমালয়ের পাশে রাস্তাঘাটের যে ইনফ্রাস্ট্রাকচার চায়না ডেভেলপ করেছে, ওই দিকে আদার হ্যান্ড যদি আমরা চিন্তা করি, ইন্ডিয়ার ক্ষেত্রে কি ততটা হয়েছে? রাইট রাইট। সুতরাং ভারতের জন্য তার সাথে ধারে কাছে যাওয়া কঠিন। আচ্ছা, এখন যেটা হচ্ছে, চীন এবং ভারত, চীন এবং পাকিস্তান যেহেতু কমন শত্রু আপনার ভারত, সুতরাং তারা তাদের সবকিছুই মোটামুটি ইন্টিগ্রেট, সমন্বয় করে ফেলেছে। বিশেষ করে আমাদের ওই যে সমালোচক রুশ সাহেব যেটা বললেন, যে 2019 সালে 2019 সালের যে আক্রমণ, তারপরে থেকে তারা সমন্বয় করেছে। কারণ দেখছে যে ভারতকে নিয়ন্ত্রণ যদি দুই দিক থেকে চাপে রাখা হয়, তাহলে ভারতের জন্য দুই দিকে রেসপন্ড করা খুব মুশকিল। আর কয়েকটা তথ্য আপনার বলা উচিত বলে আমি মনে করছি। সেটা হচ্ছে, ভারতের ম্যাক্সিমাম ট্রুপস ছিল আপনার কাশ্মীর ফ্রন্টে, অর্থাৎ পাকিস্তান ফ্রন্টে। এখন যখন 2020 সালে ভারতের সাথে চীনের সীমান্ত সমস্যা তৈরি হলো, এবং যার ফলে প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকা কিন্তু ওই সময় তারা দখল করেছে, সেটা ইন্ডিয়ান গণমাধ্যমে ওইভাবে আসে না, সরকারি মাধ্যমেও বলে না, আস্তে করে চুপসে গেছে। তো এখন এই যে দুই প্রান্তে এইভাবে তাদের মানে সমরশক্তিরা বিভক্ত হয়ে যাচ্ছে। আর হিমালয়ের উপরে 1 কেজি কেরোসিন পাঠানো, সেটা যে কত ব্যয়বহুল। 1 কেজি কেরোসিন গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ যেটা পৌঁছানো কত ব্যয়বহুল। আবার এদিকে ভারতীয়রা, আমাদের সমালোচক রুশ সাহেব যেটা বললেন, আমাদেরকে বাংলাদেশকে তারা মনে করছে আরেকটা ফ্রন্ট। এখন এই জায়গায় একটা কথা, আমাদের মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য করার পিছনে একটা বড় বড় স্বার্থ ছিল, যে যাতে করে পাকিস্তানের দুই অংশের সাথে তাদের যুদ্ধ না করতে হয়। এই জায়গায় আরেকটা তথ্য আমি দিয়ে রাখি, জুলফিকার আলী ভুট্টো আমাদের মুক্তিযুদ্ধের একজন ভিলেন। তো উনি বলেছিলেন, তার উক্তি হচ্ছে এরকম, আমরা দরকার হলে 100 বছর ঘাস খেয়ে থাকবো, তবুও আমাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে হবে। এবং এই প্রত্যেকটার ফলেই কিন্তু তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়েছে, এবং এটা না হলে ভারত তাদেরকে মানে মুছে ফেলতো। আর একটা ছোট্ট তথ্য প্রাসঙ্গিক আমি মনে করছি, সেটা হচ্ছে যে ভারত এই পাকিস্তানের, আপনি আরব সাগর থেকে শুরু করে একবার চীনের সীমান্ত পর্যন্ত বিরাট লম্বা একটা দেশ, কিন্তু তাদের প্রস্থ কম। যুদ্ধের জন্য এই গভীরতা অর্থাৎ ডেপথ দরকার।
সেই জন্য পাকিস্তানের এই যুদ্ধ সমীকরণে এইটা খুবই একটা নাজুক জিনিস, সেটাকে ওভারকাম করার জন্য আপনি পারমাণবিক অস্ত্রের ব্যাপার আছে। আর আরেকটা ছোট্ট আপনাকে একটু নুকতা যোগ করার দরকার, সেটা হচ্ছে যে ভারত মোটামুটি সবার সাথেই শত্রুতা তৈরি করেছে, সবার সাথে। এখন চীন কি করছে, তার প্রভাবটা তার প্রতিবেশীর মধ্যে বিস্তার করছে, যেটা ভারতের জন্য আরো নতুন হুমকি তৈরি করছে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে বাংলাদেশ প্রসঙ্গে, হয়তো সেই সময় জানতে চাইবো। জনাব আবির রশিদ, বাংলাদেশ প্রসঙ্গে একটু আমরা জানতে চাই যে এই অবস্থায় বাংলাদেশের কি করণীয়, কি প্রভাব পড়তে পারে, এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করুন। বাংলাদেশ তো নিজ থেকে কখনো কিছু করছে না। আপনার 5ই আগস্টের গত বছর পট পরিবর্তনের পর থেকে আমরা কি দেখছি, যে ভারত বাংলাদেশের জনগণের সাথে তাদের সম্পর্ককে মূল্যায়ন করে না, তাদের কাছে কোনো মূল্য নেই। তাদের কাছে হচ্ছে একটি ভারত বান্ধব সরকার শুধু বাংলাদেশে থাকলে তারা খুশি। তার কারণ মেজর জামান যেটা বললেন সেটাই, যে তারা এই এলাকাটাকে নিউট্রালাইজ করতে চায়, যে আমাদের যাতে কোনো প্রতিরক্ষা সক্ষমতার জন্ম না হয়, আমরা যাতে ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য রক্ষা করায় কোনো ভূমিকা পালন করতে না পারি, আমরা যেন চীন, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র বা মুসলিম দেশগুলোর সাথে কোনো সৌহার্দ্যপূর্ণ সামরিক সম্পর্ক তৈরি করতে না পারি। তারা একটি পুতুল সরকার এবং পুতুল রাজনৈতিক দল সবসময় বাংলাদেশে রাখতে চায়। এরা ছাড়া তাদের সামনে আর কোনো বন্ধু নেই। বাংলাদেশের জনগণ তাদের বন্ধু না, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তাদের বন্ধু না। এখন এইটাই যখন ভারত চিন্তা করে একটি বড় দেশ হিসাবে, তখন আমাদেরকেও বাধ্য হয়ে হয়তো অনেক কিছু চিন্তা করতে হয় আমাদের অস্তিত্বের সাথে, আমাদের সার্বভৌমত্বের সাথে। এখন আমাদের আপনি হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি বিমান বাহিনীর মহড়াতে গিয়ে বলেছেন যে আমাদের পূর্ণ যুদ্ধ প্রস্তুতি আধা দিনা পূর্ণ নেওয়া দরকার। এখন এটাকে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করেছেন, কেউ ট্রল করেছেন, কিন্তু যুদ্ধ যদি আপনি এড়াতে চান তাহলে সবচেয়ে বড় কার্যকর জিনিস হচ্ছে সর্বদা যুদ্ধের প্রস্তুতি বজায় রাখা, যুদ্ধের জন্য প্রস্তুত থাকা, আপনার যা সক্ষমতা আছে। এখন বাংলাদেশে একটা ছোট রাষ্ট্র, অনেকেই মনে করে যে আমাদের এই পয়সা কোথা থেকে আসবে, অর্থ কোথা থেকে আসবে, আমরা ডিফেন্স বাজেট কত বাড়াতে পারবো, আমাদের তো সেই সক্ষমতা নেই। তারপরে আমাদের এই যেমন পাকিস্তানের যেমন স্ট্র্যাটেজিক ডেপ তাও একটা আছে, আমাদের তো এতটুকু একটা রাষ্ট্র। আপনি যদি একটা ফাইটার জেট কক্সবাজার থেকে উড়ে আমাদের তেতুলিয়া ওই পর্যন্ত যেতে লাগবে হার্ডলি 15-16 মিনিট। তো তার মানে আপনি বোঝেন আমরা কত ছোট আমাদের একটা রাষ্ট্র। কিন্তু আমাদের কিছু সুবিধাও আছে। সেই সুবিধাগুলো কি, যে আমাদের ভূ রাজনৈতিক অবস্থানটা বঙ্গোপসাগরের এলাকায় একটা চোকিং পয়েন্ট। আপনি যদি এরকম ভাবে দেখেন বঙ্গোপসাগরকে, এই মাঝখানে একটা নাভির মতো বসে আছে। আমরা যেটা ফোর্স মাল্টিপ্লায়ার করতে পারি আমাদের সক্ষমতা বাড়াতে, সেটা হচ্ছে যে আমরা বৃহৎ শক্তি যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন এবং সাথে সাথে কয়েকটি আরো মুসলিম রাষ্ট্র যেমন তুরস্ক, ইন্দোনেশিয়া, কুয়েত, কাতার, পাকিস্তান, এই দেশগুলোর সাথে সামরিক যোগাযোগ আমরা বাড়াতে পারি এবং প্রয়োজনে সামরিক চুক্তি করতে পারি। আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে হুজুগ ওঠে যে যখনই আমরা এ ধরনের কোনো কিছু কথাবার্তা ওঠে আমাদের মানে বিভিন্ন ক্ষেত্রে, যে আমাদের সার্বভৌমত্ব চলে যাবে, এই সেন্ট মার্টিন নিয়ে গেল। নো, বাংলাদেশের যখন নিজের সেই সক্ষমতা নেই, আমরা যদি এই ভারতের মতো একটা আধিপত্যবাদী শক্তিকে ঠেকাতে চাই, তাহলে আমাদেরকে হয় আমেরিকার সাথে কোনো কিছু করতে হবে, নাহলে আপনি চীনের সাথে করতে হবে। জেনারেল জিয়াউর রহমান এই কাজটি করেছিলেন, ওই কাজটি পূর্ণভাবে উনি শেষ করে রেখে যেতে পারেননি। সে সময় আমাদের সশস্ত্র বাহিনী 1975 সালে ছিল মাত্র 4টা ব্রিগেড, মানে 1 ডিভিশনের কিছু বেশি। উনি 3.5 বছরের মধ্যে 5টা ডিভিশন করেছিলেন। উনি ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, কামান থেকে শুরু করে যা দরকার সব এনেছিলেন। ভারী সমরাস্ত্রগুলো এসেছিল চীন থেকে, আর আমেরিকা দিয়েছিল কি হিল ট্রাক্সে আমাদের পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ করার জন্য। যেমন মেজর জামান যুদ্ধ করেছেন পার্বত্য চট্টগ্রামে, উনি ভালো করেই জানেন। আমাদেরকে হেলিকপ্টার দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের সেনাবাহিনীর যতগুলো এই যে ধরেন কমিউনিকেশন ইকুইপমেন্ট, আমাদের যেগুলো ওয়্যারলেসের দরকার ছিল PRC-77, সেইগুলো আমাদের আমেরিকা দিয়েছিল। আমাদেরকে অত্যাধুনিক রাডার দিয়েছিল। আমাদের বিমান বাহিনীর আপনার যে ট্রেনার জেটগুলো, এগুলো আমেরিকা দিয়েছিল। সে সময় তুরস্ক কিছু ইকুইপমেন্ট দিয়েছিল। পাকিস্তান আমাদেরকে ক্ষুদ্রাস্ত্র দিয়েছিল। সীমা আমাদের যমুনা নদীর ওই পারে যে 2টা ডিভিশন ছিল, সেগুলোর ক্ষুদ্রাস্ত্র ছিল পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি তৈরি। আমরা এগুলোকে দিলে কি আমাদের সার্বভৌমত্ব চলে যাবে? বাংলাদেশের যদি আমাদের এত অর্থ না থাকে, সম্পদ না থাকে, আমরা এভাবে নিজেদেরকে নিরাপদ করতে পারি যেভাবে দক্ষিণ কোরিয়া, আপনার জাপান, সিঙ্গাপুর,
ফিলিপাইন, এ সমস্ত দেশ অন্যান্য দেশের সাথে গিয়ে তাইওয়ান বড় রাষ্ট্রের সাথে সখ্যতা করে তার অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করেছে, কেননা তাদের নিরাপত্তার দায়িত্বটা আমেরিকা বা অন্যরা নিয়ে গেছে, তাদের পয়সা কম খরচ করতে হয়েছে, তাদের দেশ নিরাপদ থেকেছে। আজকে আপনারা ইন্দোনেশিয়ার দিকে তাকান, ইন্দোনেশিয়া আপনার এই মালাক্কা স্ট্রেট এবং এই জায়গায় একটা পরাশক্তি হিসেবে তৈরি হতে যাচ্ছে, এটা হয়তো আমাদের দেশের মিডিয়াতে আসে না। আপনি তারা জার্মানি থেকে, তারা আমেরিকা থেকে, সমস্ত জায়গা থেকে বিশাল সমরাস্ত্র সরবরাহ করছে, টেকনোলজি ট্রান্সফার হয়েছে জাপানের কাছ থেকে, সামরিক টেকনোলজি, তাদের ওখানে সমস্ত বড় বড় কারখানা যাচ্ছে, সুতরাং তারা সেভাবে গড়ে তুলছে। আমরা কি করছি? আমরা হুজুগের পিছনে দৌড়াচ্ছি। আমাদের না আমেরিকার সাথে গেলে আমাদের সার্বভৌমত্ব চলে যাবে, আবার আমরা চীনের সাথেও যাব না, আমরা কারোর সাথেই যাব না। তো এককভাবে আপনি কিভাবে সম্ভব হবে এটা করেন? আপনি জিয়াউর রহমানকে ফলো করেন, উনি যেটা দিয়ে গেছিলেন বাংলাদেশ, সেটা আওয়ামী লীগ আসা পর্যন্ত সেটা বিক্রি করেই খেয়েছে আমি বলবো। তারপরে যা ছিল সেটা আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে, নষ্ট করে দেওয়ার পরে আজকে আমরা এটা নিয়ে চিন্তা করছি যে আমাদের সার্বভৌমত্ব কোথায় যাবে, আমাদের গোলাবারুদ কোথা থেকে আসবে, আমাদের অন্যান্য জিনিস কোথা থেকে আসবে, আমাদের কোনো দিশা নাই। কারণ বাংলাদেশের, আমি রাজনীতি বা অন্য কিছু নিয়ে বলছি না, আমি মনে করি যে এই পরিস্থিতিটা, যেহেতু ইন্ডিয়ানরা বলছে যে আমরা সকল শত্রু, আমি ওদের শত্রু এটা আমি মনে করি না। বাংলাদেশ ইন্ডিয়ার শত্রু না, কিন্তু ওরা যদি আমাদের শত্রু বানায় আমি তো না করতে পারবো না। আমি তো ইন্ডিয়ার প্রতি কোনো বৈরিতা দেখাচ্ছি না। শেখ হাসিনাকে তো আমরা নিয়ে যেতে বলিনি, তারা নিয়ে গেছে, তারা একজন খুনিকে নিয়ে গেছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে। তাদের লজ্জা হওয়া উচিত, তাদের তো লজ্জা হয়নি। তারা আমাদের দেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা লোককে বলে মৌলবাদী ইউনূস। তারা একসময় বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, তারা তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, তারা তো জিয়াউর রহমানকে এই দেশে তাদের মানে অনুসারীদেরকে দিয়ে রাজাকারও বানিয়ে দিয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে আমাদেরকে যদি ক্ষমতার ভারসাম্য রক্ষা আমরা না করি, তাহলে আমাদের ভবিষ্যতে বিপদ হতে পারে, এটাই আমার কথা। জি, আফগানিস্তানের প্রসঙ্গে কি কিছু যুক্ত করবেন কিনা? তাদের রোলটা কি বা আফগানিস্তানের রোল, আফগানিস্তানের রোল এটা বলতে গেলে অনেক সময় লাগবে। পাকিস্তান সৃষ্টির পর যে রাষ্ট্রটি পাকিস্তানের বিরোধিতা করেছিল জাতিসংঘে, সেটা হচ্ছে আফগানিস্তান। এটা অনেকেই জানেন না। আফগানদেরকে একটা বলা হয় বিশ্বাসঘাতক জাতি। আফগানরা কোন জাতির সাথেই তাদের সম্পর্ক কখনো ভালো থাকে না, যদিও এখানে ব্রাভাডো দেওয়া হয় যে তারা সব সময় বড় দেশগুলোকে পরাজিত করেছে। হ্যাঁ, ওইটার ভূমিটা এরকম যে কারো পক্ষে গিয়ে কোনো যুদ্ধ করা সম্ভব না। কিন্তু আপনি দেখেন যে এক সময় সোভিয়েত ইউনিয়নকে যে পরাজিত করেছে, তারা কার সহায়তায় করেছে? সারা পৃথিবীর মুসলমানরা ওখানে গিয়েছিল, মুজাহিদরা গিয়েছিল, আমেরিকা সহায়তা করেছিল, পশ্চিমারা সহযোগিতা করেছিল। আচ্ছা, ওরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা সহনশীল রাষ্ট্র বা একটা কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র তৈরির পরিবর্তে একটা নিবর্তনবাদী রাষ্ট্র তৈরি করেছে। এবং কি করেছে? পাকিস্তান দেখেন যুদ্ধ করতে যাচ্ছে, এবং পাকিস্তান মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পারমাণবিক ক্ষমতাধর দেশ। এর পারমাণবিক ক্ষমতাটা যদি চলে যায়, তাহলে মুসলমান দেশগুলো টের পাবে যে পৃথিবীতে অবস্থা কাকে বলে। আজকে আপনার আমেরিকান জেনারেলরা তারা পর্যন্ত বলে, আপনারা এগুলো দেখতে পারেন গিয়ে, যারা, আমি যেহেতু এটা নিয়ে কাজ করি, যে তুরস্কের ব্যাপারে বলে যে ডোন্ট টাচ টার্কি, টার্কিকে টাচ করিও না, এ কয়েক ঘন্টা লাগবে পারমাণবিক বোমা পেতে। কোথা থেকে পারমাণবিক বোমা পাবে? পাকিস্তান থেকে। এগুলো বিষয় চিন্তা করতে হবে। কিন্তু গতকালকে আমি বললাম না যে গতকালকেও তাদের এই যে আফগানিস্তান থেকে তেহরিকে তালেবান পাকিস্তান এসে 7 জন পাকিস্তানি সৈন্য মেরে দিয়ে যাচ্ছে। আপনার মসজিদের মধ্যে জুম্মার নামাজের সময় আপনার বোমা বিস্ফোরণ করে পেশোয়ারে তারা 250 লোক মেরে ফেলছে। তো এগুলো তো ইসলাম না, এগুলো তো মুসলমানদের স্বার্থ রক্ষা করছে না, মানবতার কোনো স্বার্থ রক্ষা করছে না। আমি আফগানিস্তানের বর্তমান শাসনকে সেভাবেই দেখি, যে যাই মনে করুক। অসংখ্য ধন্যবাদ চৌধুরী নায়াব ইউসুফ। যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এই যে উপমহাদেশের যে টেনশন, এবং যেটি আমরা বলছি যে দুই পরাশক্তি পারমাণবিক শক্তির অধিকারী দেশ, তাদের ভেতর আসলে যুদ্ধে তো সাধারণ মানুষেরই আখেরে যে ক্ষতিটা হয়, এবং আমাদেরও যেই নেতিবাচক প্রভাবের কথা আমরা এখন বুঝতে পারছি বা আশঙ্কা করছি, এই জায়গাতে আপনার কাছে মনে হয় কিনা যে এই যে সাউথ এশিয়ান রিজিয়নাল যে কোঅপারেশন ছিল একটা সার্ক, সেইটা যদি কার্যকর থাকতো, সেটি তো আসলে এখন কার্যকর নাই, কেন্দ্রীয়ভাবে দেশগুলোর সাথেও সেই অর্থে খুব সমন্বয় নেই, তাহলে কি এই টেনশনগুলোকে অ্যাভয়েড করা যেত বা একটু মিনিমাইজ করা যেত কিনা, কিরকম মনে করেন? ধন্যবাদ। অবশ্যই একটা যখন কোঅর্ডিনেশন থাকবে, কোঅপারেশন থাকবে, এগুলো অবশ্যই মিনিমাইজ করা যেত। কিন্তু ভারত যেভাবে করে আমাদের চারিদিকের রাষ্ট্রগুলোকে তার দাস বানাতে চায়, তখন হয় কি তার উল্টোটা হয়। যেমন বাংলাদেশের সাথে যেটা হয়েছে রিসেন্টলি, শেখ হাসিনাকে নিয়ে যেই ঘটনাটা ঘটেছে, আমরা তো চাইনি তাদের সাথে একটা শত্রুতা ভাবাপন্ন একটা অবস্থায় আমরা যাব, কিন্তু আমাদের সাথে যদি সেই কোঅপারেশনটা থাকতো, সেই কোঅর্ডিনেশন সার্ক থাকতো, বা আমাদের সাথে সেই আন্ডারস্ট্যান্ডিংটা যে ঠিক আছে, তোমাদের যেটা প্রয়োজন, আমাদের যেটা প্রয়োজন, আমরা
সেভাবে আমরা কাজ করি, সেটা এই 15 বছরে আরো খারাপ হয়ে গেছে। এবং আমার সহ আলোচকবৃন্দ যেটা বললেন যে সামরিক, হ্যাঁ, আমার কাছে মনে হয় পারমাণবিক দুইটা দেশ এত সহজে যুদ্ধে জড়ানোটা একটা সহজ কথা না। তারপরেও আমাদেরকে সামরিক সক্ষমতা বাড়াতে হবে। এই কারণে 15 বছরে আমাদের ডিফেন্সের যে যে ওখানে আর্মিতে, সেটা আমরা যেটাই করেছি ডেভেলপমেন্ট, সেটা ভারতের পারমিশন নিয়ে করা হয়েছে। তো এটা ডেভেলপমেন্ট অবশ্যই করা দরকার। আমাদের নিজেদের প্রতিরক্ষা আমাদের নিজেদের করতে হবে, আমাদের নিজেদের দেশের। সেটা তারা কি করলো, পাকিস্তান, ভারত, ওইটার উপর ডিপেন্ড না করে আমাদের নিজেদের উপর ফোকাস করতে হবে। যেটা 15 বছরে লস হয়ে গেছে, শেখ হাসিনা তো ভারতের পারমিশন ছাড়া কোনো আর্মস বা ক্ষেপণাস্ত্র বা আপনি হ্যাঁ ওগুলা কোনো কিছুই সে তাদের পারমিশন ছাড়া করেনি। এবং আর্মি পার্সনদেরকে সে অন্যভাবে ডাইভার্ট করে ফেলেছে, বিজনেস দিয়ে, হ্যাঁ, পলিটিসাইজ করে। তো আমার মনে হয় এটা সার্ক তো আছেই, এবং আমাদের আর্মিকেও নতুনভাবে ঢেলে সাজাতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু শুনে আসি মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, এই প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় যদি বলি, বা বাংলাদেশের দিক থেকে কি করবার রয়েছে বলে মনে করেন? বাংলাদেশের তরফ থেকে করণীয় প্রথমত হচ্ছে কি, আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের যেটা আমার বন্ধু আবুরুস সাহেব বলেছেন, যে আমাদের কেন জানো চিন্তা চেতনায় ভাবনায় ভারত ভারত ভারত, এইটা আমাদের মনোজগতে একটা অন্য জিনিস এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে আমরা যে একটা স্বাধীন জাতি, আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি থাকার কথা। আপনাকে এই জায়গায় ছোট্ট একটা তথ্য দিই। আমাদের বিখ্যাত দুইজন পররাষ্ট্রমন্ত্রীর কথা বলি। একজন বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক, যদি উনি বলেন না যে কে স্বামী আর কে স্ত্রী। আর একজন হচ্ছে হাসান মাহমুদ সাহেব, খুব সুন্দর করে, সমস্যা হচ্ছে আমাদের সাথে মায়ানমারের রোহিঙ্গা ইস্যু, উনি গেছেন, দৌড়ে গেছেন হচ্ছে বলে কি আমরা ভারতের সাথে এটা নিয়ে আলোচনা করতে আসছি। অথচ মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যুর যে সমস্যা, সেটাতে ভারত তো মানে ইয়েই নয়, মানে কমপ্লিমেন্টারি তার অ্যাপ্রোচ না, বরং যত বেশি সমস্যা এখানে আসে সে একটা খুশি হয়, কারণ সমস্যায় থাকলে সে তো পার্ট ওইটা সাহায্য চাওয়ার জন্য তার কাছে যাব। তো এখন এই যে আমাদের মনোজগতের যে অবস্থা, সেটা থেকে বের হয়ে আসতে পারলে আমরা আবার গর্তে ঢুকে যাব। বন্ধু আবুরুস আমাদের বা সহ আলোচক, যে আমরা গত 15 বছর 8 মাসের সময়টা, আমি ইনফ্যাক্ট, আর তারও আগে তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন ইফতেখার আহমেদ চৌধুরী। ভদ্রলোক বলেছিলেন আমরা ভারত বাংলাদেশের সম্পর্কটা এমন উচ্চতায় নিয়ে যাব যাতে করে কেউ কোনোদিন সেখান থেকে বিচ্যুত করতে না পারে। সো এই যে দাসত্বমূলক মনোভাব থেকে আমরা বের হয়ে আসাটাই বড় চ্যালেঞ্জ। সেটা আগামীতে যারা দায়িত্বে আছেন এবং বর্তমানে যারা আছেন সবারই এটা দায়িত্ব। আমি এই জায়গায় ছোট্ট একটা কথা বলি, শুনতে কতটুকু ভালো বা মন্দ লাগবে জানি না। প্রফেসর ইউনূসের মতো একজন বট বৃক্ষ যদি এই সময়ে অস্থির সময় দায়িত্ব না নিতেন, তাহলে একবার ভেঙ্গে চুরে চুরমার করে দিত এই আওয়ামী লীগ এবং তার পিছনে ভারতের শক্তি। আর আমি পার্বত্য চট্টগ্রামে যেহেতু যুদ্ধ করেছি, সেই জন্য বলে রাখি, আমাদের সন্তুলার মা, আমাদের অন্যান্য জন ভারত থেকে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসতেন, তারা ওখানেই আশ্রিত ছিলেন এবং এখনো তাদের যোগাযোগ আছে। সুতরাং আমাদেরকে স্থিতিশীল এবং একটা সমৃদ্ধ দেশ হিসাবে আমরা প্রতিষ্ঠিত হয়, সেটা ভারত কোনো সময় চায় না। মুখে অনেক বন্ধুত্বের কথা বলে। আর ছোট্ট আমি পররাষ্ট্র নীতির কথা বলি, আমাদের পররাষ্ট্র নীতি যেটা সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আপনি আমার বলেন তো, গোটা বিশ্বে এমন একটা উদাহরণ দিতে পারেন যে কেউ কারো চিরকালের বন্ধু হয় না। দেশের স্বার্থ নির্ভর করে ওই সময়ে কার সাথে গেলে, কার সাথে সমন্বয় করলে দেশের স্বার্থটা সুরক্ষিত হবে, সেটা হচ্ছে পররাষ্ট্রের নীতি। আপনাকে ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আরেকটি বিষয় আপনি একটু বলবেন কিনা, যে সেনা শক্তি বৃদ্ধির বিষয়ে যে বলা হচ্ছে, সেই জায়গায় যেহেতু চারিদিকে
যুদ্ধের দামামা বা যেরকম, সেই জায়গাতে আমাদের অ্যাটলিস্ট একটা প্রস্তুতি নিয়ে রাখতে হয়। এবং সেই প্রস্তুতির জায়গায় বলছিলেন জনাব আবু রুশদ যে গত 15 বছরে কিংবা তার আগে যেরকম উন্নতি হবার কথা ছিল বা যেই জায়গাগুলোতে আসলে সমৃদ্ধ করবার কথা ছিল সেটা সেই অর্থে স্যাটিসফ্যাক্টরি হয়নি। এই জায়গাগুলোতে আপনার মন্তব্য কি? আমি একটু এই আবরুজ সাহেব আমাকে অনেক শিক্ষিত করেছেন কোন কোন ক্ষেত্রে। উনি ডিফেন্স জার্নালের সম্পাদক ছিলেন, তো আমি ওনার ওখানে যেতাম, উনি আমাকে অনেক তথ্য দিতেন। যেমন একটা তথ্য হচ্ছে যে ইসরায়েলের খুব বিখ্যাত প্রধানমন্ত্রী গোল্ডা মায়ার, তো গোল্ডা মায়ার অ্যানালিসিস করে দেখছে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর উনার বাসস্থলে অনেকগুলো তরবারি দেখা গেছিল। তো তার মানে যুদ্ধের সক্ষমতা রাখাটা অতি জরুরি, এবং গোল্ডা মায়ার এটা থেকে ইন্সপায়ারেশন পেয়েছিলেন। তো আমাদের যুদ্ধ প্রস্তুতি রাখতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের দেশ আয়তনে ছোট। জি, সংযোগটি বোধহয় বিচ্ছিন্ন হচ্ছে। আমরা জনাব আবু রুশদ, উনি চলে আসছে, উনি কি যুক্ত ঠিক হয়েছে? আছে, আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি। ধন্যবাদ আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ। জি, আমরা শেষের দিকে আছি। যে করণীয় নিয়ে আলাপ করছিলাম এবং পলিটিক্যাল উইলও আসলে কি কি থাকবার কথা, এবং যেটি বলছিলেন আপনি যে আজকের দিনেই যখন পুশিনের মতো ঘটনা ঘটে, এই বিষয়টিও তো আসলে গুরুত্ব বহন করে। অবশ্যই গুরুত্ব বহন করে। আপনি পলিটিক্যাল উইলের কথা বললেন, আমার পাশে তো উনি বিএনপির বসে আছেন। আপনার বাংলাদেশে এখন রাজনীতিটা কিরকম? আওয়ামী লীগ চলে গেছে, সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় দেখেন তাহলে দেখবেন যে অত্যন্ত অশ্লীল ভাষায়, অত্যন্ত বাজে ভাষায় এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের পিছনে লেগে আছে, গালাগালি চলছে, আপনার হানাহানি চলছে, মানে কেউ কাউকে সহ্য করতে পারছে না। একদল বলছে আমরা নির্বাচন চাই না, 5 বছর থাকুক, আরেক দল বলছে ভোটের দরকার নাই, আরেক দল বলছে আমাদের এখনই নির্বাচন দরকার, সংস্কার পরে হলেও চলবে। তো এগুলো হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। তবে এগুলা মানে এমন কোনো বড় বিষয় বলেও আমি মনে করি না। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে, যেমন ধরেন কদিন আগে ব্যারিস্টার রাজ্জাক মারা গেলেন, উনি জামাত ইসলামের ছিলেন। জনাব তারেক রহমান সুন্দর করে বিবৃতি দিয়েছেন, তার শোক বার্তা দিয়েছেন, এবং এগুলো হচ্ছে। বেগম খালেদা জিয়া দেশে এসছেন, ডক্টর জুবাইদা রহমান এসছেন, অন্যরা শুভেচ্ছা বার্তা দিয়েছেন। আমরা সেরকম একটি সহনশীল পরিস্থিতি চাই। তবে বাংলাদেশের মানুষের আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা যেন উগ্রবাদের মধ্যে না যাই। উগ্রবাদ সবসময় একটা মুসলিম দেশের ক্ষতি করে। পাকিস্তানকে আজকে সবচেয়ে বড় বিপদে ফেলেছে আমি বলবো ভারত না, তাদের 90,000 নারী শিশু নিহত হয়েছে জঙ্গিদের হাতে। এটা মনে রাখা দরকার। কথায় কথায় কিছু বললে এগুলাকে বলা হয় যে না এগুলা ইহুদি নাসারাদের চক্রান্ত। ভাই, ইহুদি নাসারারা এমন চক্রান্ত করলো যে তুমি মুসলমান আরেক মুসলমানের মসজিদের মধ্যে গিয়ে জুম্মার নামাজের সময় বোমা ফাটাই দিলা, মানে আত্মঘাতী বোমা করলা। হিন্দুদের মধ্যেও তো আপনার জঙ্গি সংগঠন আছে, ভারতে আছে আরএসএস আছে, বিশ্ব হিন্দু সভা আছে, ইসরায়েলিদের মধ্যে কাজ পার্টি আছে। তারা তো কখনো কোনো মন্দিরে বা সিনাগগে বোমা বিস্ফোরণ করে না বা তাদের সেনাবাহিনীকে আক্রমণ করে না। সুতরাং আমাদের আত্মসমালোচনা করা দরকার, মাথাটা পরিষ্কার রাখা দরকার যে আমরা কার বিরুদ্ধে কি করছি। আমাদের দেশে আমি চাই না বা আমরা আশা করি না যে এই ধরনের কোনো হটকারী চিন্তা ভাবনা জেগে উঠবে যাতে আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে আবার কেউ যেন না দাঁড়িয়ে যায়, আমাদের রাজনীতিবিদদের মধ্যে বিরুদ্ধে যেন না দাঁড়িয়ে যায়। আমরা এটা কখনোই দেখতে চাই না। এবং এটা যদি আমি আবারও বলি যে আমরা ক্ষুদ্র দেশ, একটু দয়া করে মাথাটা চিন্তা করে হুজুগটাকে পাশে রেখে বড় কোনো শক্তির সাথে একটা জোট বাঁধার চিন্তা করেন, তার সহায়তা নেওয়ার চিন্তা করেন, যাতে আমরা একটুখানি অর্থনীতি, শিক্ষা এবং অন্যান্য দিকে নজর দিতে পারি, আমাদের নিরাপত্তাটা থাকে। জি, অসংখ্য ধন্যবাদ। চৌধুরী নায়েব ইউসুফ, আমরা শেষ করব, কিছু যদি যুক্ত করেন। আমার সমালোচক রুশদি ভাই, ওনার কথার প্রসঙ্গ টেনেই বলছি, আসলেই আমাদের ধর্মকে ব্যবহার করে রাজনীতিটা ঠিক না। ধর্ম আমাদের পার্সোনাল, আমরা সবাই মুসলমান যারা আছি, কিন্তু সেটা পাশে রেখেই আর সহনশীল হতে হবে রাজনীতিতে। সবার কথাই চিন্তা করতে হবে। আমরা তো জনগণের জন্য রাজনীতি করি, অতএব সবার কথা চিন্তা করে রাজনীতি করতে হবে। রাজনীতিবিদদের ভাষা খুব আন্তরিক এবং অমায়িক হওয়া উচিত, পারস্পরিক একটা শ্রদ্ধাবোধ থাকতে হবে। এক্স্যাক্টলি, এটা হারিয়ে ফেললে আসলে এটা খুব দুঃখজনক। আমরা আশা করি সুন্দর একটা পরিবেশ হবে। আবার এই যে মব অ্যাটাক হয়, কত রকম ঘটনা ঘটে, কোনো চিন্তা না করে অ্যাটাক হয়ে যাচ্ছে হয়তো বা কোনো ইনোসেন্ট মানুষের উপরে। এই ধরনের ট্রেন্ডগুলা ঠিক না আমাদের দেশে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সেই প্রত্যাশা, প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে শুধু এটুকুই বলবো,
পাক ভারত উত্তেজনায় ওনারা বলছেন যে যখনই এ ধরনের ক্রাইসিস চলে আসে তখন দু দেশের জনগণ এবং অপরাপর রাজনৈতিক দল সরকার বাদে তারা সবাই এক কাতারে আসে। ঠিক একইভাবে আমাদের দেশেও যদি ক্রান্তিকাল আসে সেই সব জায়গাগুলোতে এবং জাতির বৃহত্তর স্বার্থে যাতে রাজনৈতিক দলগুলো সমানভাবে এগিয়ে আসে, এক কাতারে আসে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।